লেখিকা প্রতীতি চৌধুরীর চাই একটা লক্ষ্মী মেয়ে। শোন খোকা, সামনেই পুজো, বৌমাকে ফিরিয়ে আনার এর থেকে ভালো সময় তুই আর পাবি না। একবার ফোনটা করলে তোর কি এমন মাথা কাটা যাবে বল দেখি। সজল মায়ের কথার উত্তর না দিয়ে একইভাবে সোফাতে বসে স্মার্টফোন হাতে টিকটক করতে রইল। সুপ্রিয়া দেবী কোনো উত্তর না পেয়ে বিরক্ত হয়ে সজলকে ধমক দিয়ে বললেন, শুনতে পাচ্ছিস তুই আমার কথা? সজল ফোনের স্ক্রিন থেকে মাথাটা তুলে বলল, ধুর, ভালো লাগে না, সেই একই ঘ্যানোর ঘ্যানোর। যখনও এখানে ছিল তখনও তো জ্বালিয়ে মারছিলে আমাকে। মঞ্জু নাকি কাজ করতে চায় না, পায়ের উপর পা তুলে বসে থাকে, বাপের বাড়িতে সারা দিন ফোন করে, আর এখন আবার তাকেই নিয়ে আসার জন্য এত উঠে পড়ে লেগেছ কেন বলো তো? সুপ্রিয়া দেবী ছেলের পাশে বসে গলার স্বরটা নরম করে বললেন, দেখ খোকা, আমাদের তো এই সোসাইটিতেই বাস করতে হবে। মানুষজন কানাঘুষো কথা বলছে। 3 মাস হলো বৌমা বাপের বাড়িতে। সুপ্রিয়া দেবীর কথাতে সজলের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। ছেলের গা ঘেঁষে বসে গলার স্বরটা আরও একটু নিচু করে পুনরায় সুপ্রিয়া দেবী বললেন, আসল কথাটা তোকে বলি তাহলে। রথিন ঠাকুরপো বলছিল বৌমা মনে হয় প্রেগনেন্ট। গাইনোকোলজিস্ট ডক্টর অমল সেনের চেম্বারের বাইরে নাকি সে দেখেছে বৌমাকে। সজল এতক্ষণে বুঝতে পারল ওর মায়ের গত 7 দিন ধরে ঘ্যানোর ঘ্যানোর করার কারণটা। হাতের ফোনটা পাশের টেবিলে নামিয়ে সজল কৌতূহলী চোখে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, রথিন কাকু বাড়ি এসেছিল? রথিন মণ্ডল সজলের বাবা শ্রীকান্ত বাবুর মামাতো ভাই। সজলের বিয়ের ঘটকালিটা উনিই করেছিলেন। রথিন বাবুর পিস্তুত কোনো দাদার কলিগ ছিলেন মঞ্জুশ্রীর বাবা, উনিও তখন মেয়ের জন্য ভালো পাত্রের সন্ধান করছিলেন। সজলের কথাটা কানে আসতে উনি আর দুবার ভাবেননি। একে তো নিজেদের জাতি, তারপর বাবা মায়ের একমাত্র ছেলে সজল সরকারি ইঞ্জিনিয়ার। একটু খোঁজ খবর নিতেই জানতে পেরেছিলেন মাইনে 50,000-এর নিচে নয়। তড়িঘড়ি পাত্রপক্ষের দাবি দাওয়া মেনে শুভদিন দেখে অঞ্জনবাবু বড় মেয়েকে সম্প্রদান করেছিলেন। অন্য কোনো সময় মঞ্জুশ্রীকে নিয়ে যদি সজল উৎসাহ দেখাতো তাহলে সুপ্রিয়া দেবী কোনোভাবেই খুশি হতেন না। তবে এখন উনি ছেলের কৌতূহলী চোখ দেখে বেশ খুশিই হলেন। বললেন, না, রথিন ঠাকুরপো বাড়ি আসেননি, ফোনেই বলেছেন সব। আর ওই জন্যই বলছি খোকা, যদি সত্যি বৌমা প্রেগনেন্ট হয় তবে সে সন্তান আমাদের বংশের। তুই কি চাস আমাদের রায়বাড়ির বংশপ্রদীপ ওরকম একটা ভিখারির ঘরের ছেলে হয়ে বড় হোক? সজল একটু ইতস্তত করে বলল, কিন্তু আমি এখন মঞ্জুকে আনতে গেলেও ও আর আসবে বলে মনে হয় না মা। মুহূর্তের মধ্যে সুপ্রিয়া দেবীর মুখের রং যেন বদলে গেল। ঘেন্না ভরা চোখে বললেন, বড় ক্ষমতা তো ওদের। ওই তো 2 কুঠুরির একটা বাড়ি, এখনো ছোটটার বিয়ে হতে বাকি আছে। নেহাতি দেমাগ দেখিয়ে চলে গেছিল বলে আর লজ্জার মাথা খেয়ে ফিরে আসতে পারেনি। তুই একবার ফোন করলেই দেখবি সুরসুর করে চলে আসবে। সজল অবশ্যর মায়ের কথার সঙ্গে বিশেষ সম্মত হলো না। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, কিন্তু মা, আমি মঞ্জুকে যতদূর জানি ওর আত্মাভিমানটা বড্ড বেশি। সহজে যে আসতে চাইবে তেমনটা ভাবা কিন্তু। সুপ্রিয়া দেবী ছেলেকে ধমক দিয়ে থামিয়ে বললেন, আহা গো, উনি 1 বছরে বড্ড চিনে গেলেন বউকে। ওটাকে আত্মাভিমান বলে না, অহংকার বলে, বুঝলি? যেমন অহংকারী বাবা তেমন মেয়ে। বলে কি না, মেয়েকে নিজের কাছে রেখে সারা জীবন বসিয়ে খাওয়াবে। এতদূর বলে সুপ্রিয়া দেবী পুনরায় নিজেকে নিয়ন্ত্রণ করে বললেন, সে যাক পুরনো কথা। আমাদের বাড়ির ওয়ারিশ যখন মেয়েটার পেটে আছে তখন ভালোই ভালোই বুঝিয়ে নিয়ে আয় দেখি, নয়তো পরে আবার ওই মেয়েই দেখবি ছেলেকে দেখিয়ে জোর করে খোরপোশ আদায় করছে। মায়ের সাথে আর তর্কাতর্কিতে না গিয়ে বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে সজল বলল, আচ্ছা দেখছি আমি কি করা যায়। ফোনের স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরটা দেখে নিজের চোখকেই প্রথমে বিশ্বাস করতে পারেননি মঞ্জুশ্রী। তারপর অনেক ব্যথা যন্ত্রণা বুকের গভীরে চেপে ছোট্ট করে বলেছিলেন, হ্যালো। ওপাশ থেকে ভেসে এসেছিল সেই মানুষটার গলা, যার আজ ওর এই অবস্থায় সবচেয়ে বেশি পাশে থাকার কথা। ভালো আছো মঞ্জু? এক মুহূর্তের জন্য মঞ্জুশ্রীর ইচ্ছা করেছিল সব অভিমান সজলের সামনে আছড়ে ফেলে বলতে, এতদিনে কি তার মনে পড়ল মঞ্জুর কথা? ইচ্ছা করেছিল বলতে, এসব দায়িত্ব কি শুধু ছেলের তার মায়ের প্রতিই থাকে? স্ত্রীর প্রতি স্বামীর কোনো দায়িত্বই থাকতে নেই?
ইচ্ছা করেছিল বলতে, 3 মাস ধরে প্রতিটা মুহূর্ত ভালোবাসার মানুষটাকে মিস করে কি ভালো থাকা যায়, কিন্তু পারেনি সেসব একটা কথাও বলতে। হয়তো মঞ্জুশ্রীর ওই আত্মাভিমানটাই বাধা হয়ে দাঁড়িয়েছিল কোথাও। নিজের গলার স্বরকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলেছিল, হ্যাঁ ভালো আছি। তুমি? সজল উত্তর দিয়েছিল, তোমাকে ছাড়া আমি কি ভালো থাকতে পারি মঞ্জু? তোমার কি একবারের জন্য মনে পড়ে না আমার কথা? মঞ্জুশ্রী নিজের আবেগকে শক্ত বাঁধনে আটকে রেখে বলেছিল, এতটাও মেমোরি কম নয় আমার। তাছাড়া বিয়েটা ভুলে যাওয়ার বা ছেলে খেলার জিনিস বলে আমাদের পরিবার মনে করে না। সজলের অনুনয় মিশ্রিত গলার স্বরটার সাথে সাথেই কানে এসেছিল ওর। এতটাও রুক্ষ হয়েও না আমার প্রতি। আমাদের সম্পর্কটার জন্য অন্তত আরেকটা সুযোগ দাও প্লিজ মঞ্জু। আমি তোমাকে নিতে যাব। অনেক দিন তো হলো এই অভিমানের পালা। তুমি আর না বলো না প্লিজ। মঞ্জুশ্রীর ভিতরের কান্নাটা ওর মুখ ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। ঠোঁটগুলো কাঁপছিল। তিরতির করে হয়তো সজল সামনে থাকলে দেখতে পেত কিভাবে নীরবেও চোখের নোনতা ধারা বইতে পারে গালে। মঞ্জুশ্রী অস্পষ্ট আওয়াজে বলেছিল, এতদিন পর আর কি হবে ফিরে গিয়ে? সজল নাছোড়বান্দা অনুরোধ করে গেছিল এক নাগারে, না আমি শুনতে চাই না মঞ্জু। আমাদের 1 বছরের সম্পর্কে যদি একটা দিনের জন্য তুমি ভালোবেসেছিলে আমাকে, তো তার দোহাই প্লিজ মঞ্জু ফিরিয়ে দিও না আমাকে। এতটা কাতর অনুরোধ শোনার পরেও মঞ্জুশ্রীর মনে হয়েছিল কোথাও যেন সজলের গলার স্বরে কৃত্রিমতা মিশিয়ে আছে, কোথাও যেন একটা মেকি আবরণ ঢাকা আছে সাজানো অনুনয়ের ভিড়ে। তবুও নিজের মনকে আটকে রাখতে না পেরে অভিমানী স্বরে বলেছিল, আর তোমার মা? তার কাছে তো আমি এতটাই অসহ্যের যে দুদণ্ড একান্তে তোমার সাথে কথা বললে পর্যন্ত তিনি অস্থির হয়ে ওঠেন। তিনি পারবেন তো আমাকে সহ্য করতে? সজল সাথে সাথে বলেছিল, ও নিয়ে তুমি চিন্তা করো না মঞ্জু, মাকে বোঝাবার দায় আমার। তুমি একবার শুধু ফিরে এসো। অনেক কিছু ভাবনার জালে নিজেকে বারবার ওঠানামা করিয়ে মঞ্জুশ্রী একটা দীর্ঘশ্বাস ফেলে শেষ পর্যন্ত বলেছিল, কটা দিন আমাকে সময় দাও, আমি ভাবছি। সজল অবশ্য তাতেও মানেনি। একগুঁয়ে বাচ্চার মতো বলছিল, আমি কিছু জানি না মঞ্জু, সামনেই পুজো, আমার অফিসও ফ্রাইডে হয়ে ছুটি পড়ে যাবে। আমি রবিবারের মধ্যে যাচ্ছি, তুমি রেডি থাকবে। সজলের গতকালের আসা ফোন কলটা মঞ্জুশ্রীর কাছে এখনো স্বপ্নের মতোই লাগছে। 4 মাস ধরে বাপের বাড়িতেই আছে ও। প্রথম প্রথম আশা করলেও শেষের দিকেও আশায় ছেড়ে দিয়েছিল সজল আর কখনো ওকে ফিরিয়ে নিয়ে যাবে বলে। মঞ্জুশ্রীর মা মিনতি দেবী মেয়ের মাথাতে হাত রেখে বললেন, সজল যখন নিজে এত করে বলছে, জানা মা, হয়তো ওরা ভুলটা বুঝতে পেরেছে। মঞ্জুশ্রী কিছু না বলে চুপচাপ উদাসভাবে তাকিয়েছিল ওদের বাড়ির শোকেসে সাজানো ছোটবেলার খেলার পুতুলগুলোর দিকে। মঞ্জুশ্রীর ছোট বোন মণি বলল, জানো না মা, ওরা সামনে একরকম আর আড়ালে আরেক। না হলে 3 মাস পর কেন দিদিভাইকে হঠাৎ ফোন করে নিয়ে যেতে চাইছে বলো? এতদিন তো ও বাড়ি থেকে একটা খবর পর্যন্ত কেউ নেয়নি। মিনতি দেবী ছোট মেয়েকে থামিয়ে দিয়ে বললেন, তুই চুপ দে তো। বিয়ের পরে শ্বশুর বাড়িটাই মেয়েদের ঘর হয়, আর পরিবারের একে অপরের সাথে একটু আধটু মনোমালিন্য হলে সেটা মিটিয়েও নিতে হয়। মণি অবশ্য না থেমে দিদির তরফদারি করে বলল, শুধুই কি মনোমালিন্য মা, জানো তো দিদি ভাইয়ের শাশুড়ি ওকে কেমন একতরফা উঠতে বসতে খোটা দিত। আমাদের ফোন করতো বলে ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। তখন জাম্বু কোথায় ছিল? মা আর দিদিভাই দুজনকে চুপ করে থাকতে দেখে মণি বলতে রইল, দিদিভাই কি ওদের ঘরে শুধুই কাজের মেয়ে মা? সকালের চা করা থেকে রাত্রে রুটি সেকা, তুলসী মঞ্চ ধোয়া, ঘর গোছানো, জামাকাপড় ইস্ত্রি করা, কোনো কাজটা বাদ ছিল দিদিভাইয়ের জন্য? এমনকি কাজের মাসির ধুয়ে দেওয়া বাসনপত্র, জামাকাপড়গুলো পর্যন্ত দিদির ওই পটকন্নি বুড়ি শাশুড়ি আরও একবার করে ওকে দিয়ে ধোয়া করিয়ে শুদ্ধ করত। মিনতি দেবী খুব জোরে মণিকে এবার ধমক দিয়ে বললেন, তুই খুব বেড়েছিস মণি, গুরুজনদের নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও কি ভুলে যাচ্ছিস? এই শিক্ষাই দিয়েছি তোকে আমরা। মঞ্জুশ্রী ওর কান্না ভেজা চোখের পাতাতে মিনতি দেবীকে জড়িয়ে ধরে বলল, ওকে কেন বকছো মা? শিক্ষা আমাদের বাড়িতে থাকলে ওদের বাড়িতে যে একদমই নেই। নয়তো কোন মা মাঝরাত্রে ঘুম থেকে উঠে ছেলে বউয়ের দরজার সামনে আড়ি পাততে যায় বলো? মিনতি দেবী নরম স্বরে মেয়েকে বুঝিয়ে বললেন, দেখ মা, আমাদেরও তো বয়স হচ্ছে, তাছাড়া তোর পেটে যে আসছে তারও তো একটা ভবিষ্যৎ আছে।
তোর বাবা আজ হয়তো জেদের বশে বলছে দরকার নেই ও বাড়িতে ফিরে যাওয়ার, কিন্তু তুই ভেবে দেখ, দিনের পর দিন এখানে থাকলেও প্রতিবেশীরা দু কথা শোনাবে। জানিসই তো তোর বাবা মানুষটা কেমন। তখন যদি অত তাড়াহুড়ো না করে একটু খোঁজ খবর নিত ভালো করে, তাহলে হয়তো ওই রকম ঘরে গিয়ে তোকে পড়তে হতো না। চিরকালই তো মানুষটা একগুঁয়ে, আমার কোনো কথা শোনে না। তোর পাকা দেখার সময় পই পই করে বললাম মেয়ের বিয়ে আমি দেব না লক্ষ্মীবারে, কন্যা সম্প্রদায় কেন করবে তুমি বৃহস্পতিবারে। তখনও তো বললো তোর শাশুড়ি নাকি কোন বাবাজির পরামর্শে লক্ষ্মীবারে লক্ষ্মী বৌমাকে ঘরে নিয়ে যেতে চায়। মঞ্জুশ্রী কোনো কথা না বললেও টপ টপ করে ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো। মণি ওর দিদি ভাইয়ের চোখ মুছিয়ে দিয়ে বলল, ডক্টর কি বলল তুই শুনিসনি দিদি ভাই? তুই কাঁদলে তোর সন্তানেরও খারাপ হবে। মিনতি দেবী আবার বলতে লাগলেন, তোর ভালোর জন্যই বলছি মা, আজ যখন ওরা নিজের থেকে তোকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে, ফিরে যাওয়াই ভালো। ঈশ্বর না করুক কাল যদি তোর শাশুড়ি মা বলেন ছেলের আবার বিয়ে দেব, তখন তোর সংসারের কি হবে ভেবে দেখেছিস? মঞ্জুশ্রী উদাস গলাতে বলল, আমার আর কিসের সংসার মা, সজলের সাথে এক রুমে ঘুমোনোতেও তো ওনার আপত্তি। 1 বছরে একটা দিনের জন্য আমাকে কখনো আলাদা বাইরে নিয়ে যেতে পেরেছিল সজল? মিনতি দেবী কি বলবেন কিছু বুঝে পেলেন না, তবে ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছিল উনিও অন্তরে কতটা কাঁদছেন। মণি গজগজ করে বলল, যত ঢং ওই বুড়ির। জাম্বুর বিয়ের আগে এদিকে ঘটা করে লক্ষ্মী পুজো করতেন লক্ষ্মী বৌমা পাওয়ার জন্য। দিদিভাইকে দেখতে এসে সে কি কথা! দিদিভাই নাকি সাক্ষাৎ লক্ষ্মী, মনোবাসনা পূরণ হচ্ছে তার এতদিনে। আর আজ 3 মাস হলো ঘরের সেই লক্ষ্মীকে বিদায় করে দিব্যি বহাল তবিয়তে আছেন। এখন তার সংসার লক্ষ্মীহারা হয়নি। যদি সেদিনের কথাগুলো রেকর্ড করে রাখতে পারতাম তবে গিয়ে শুনিয়ে আসতাম ওই পটকন্যি বুড়িকে। মিনতি দেবী বললেন, আবার তুই শুরু করলি মণি, তোকে না বললাম গুরুজনদের নিয়ে? মণি এবার আর থামলো না, রাগের বশে বলতেই রইল, কেন বলবো না মা, দিদিভাই সত্যি লক্ষ্মী বলে ওদের ভালোই ভালোই ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি হলে সব কটাকে একদিক থেকে ধরে জেলের ঘানি টানাতাম। অদ্ভুত লোকজন, ছেলেকে যদি নিজের কাছেই ঘুম পাড়াবি তবে বিয়ে দেওয়ার কি দরকার ছিল তোর? বৌমা চাই, ওয়ারিশও চাই, আবার ছেলে বৌমার প্রাইভেসি বলেও কিছু থাকবে না। আজব আবদার। জাম্বু হয়েছে তেমন মায়ের ভেড়া, কিছু বললে নাকি বুড়ি গলায় দড়ি দেবে, তা দিক না গলায় দড়ি, একটা সংসার রক্ষা পেয়ে যায় বুড়ি মরলে। অবশেষে অঞ্জনবাবু সব দিক বিচার বিবেচনা করে মত দিয়েছেন মেয়েকে আরেকবার শ্বশুরবাড়ি পাঠানোর জন্য। সজল এসে চুপচাপ বসেছিল মঞ্জুদের ঘরে, কারো সাথে খুব বেশি কথা বলেনি। মিনতি দেবী বলছিলেন, আমার মেয়ে বলে বলছি না বাবা, মঞ্জু ছোট থেকে খুব চুপচাপ, 7 চরেও রাগ কাটে না। জানি না তারপরেও যে কেন এমন অশান্তি হলো, একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। অঞ্জনবাবুও পুরনো ক্ষোভ চেপে রেখে যতটা সম্ভব ভালোভাবে বলছিলেন, মেয়ে যখন আমি সম্প্রদান করেছি জোর করে, কেন আটকে রাখবো? তবে তোমার দায়িত্বটুকু তো বুঝে নিতে হবে। তাছাড়া এবার আর শুধু তুমি মঞ্জুকে ফিরিয়ে নিয়ে যাচ্ছ না, তোমাদের সন্তানও মঞ্জুর সাথে যাচ্ছে, আর ওদের খেয়াল রাখাটা কিন্তু তোমার কর্তব্যের মধ্যে পড়ে। এই অবস্থায় যদি তোমার মা ওকে দিয়ে কাজকর্ম করাতে থাকে, কটু কথা শোনাতে থাকে, সেটা তো আমরা সহ্য করতে পারবো না বাবা। সজল মাথা নামিয়ে ভালো ছেলের মতো বলল, তা কেন হবে বাবা? তাছাড়া কাজের মাসি আছে, দরকার হলে আমি রান্নার জন্য লোক রাখবো। ঈশ্বরের দয়ায় যে টাকা পয়সার অভাব আমাদের পরিবারের কোনোদিন থাকেনি, তা জেনেই তো আপনি মেয়ের বিয়ে দিয়েছিলেন। সজলের কথাগুলোতে মঞ্জুদের পরিবারকে ব্যঙ্গ আর নিজেদের ঘরের অহংকার বেশ ভালোই প্রকাশ পেল। তবুও মিনতি দেবী হাসি হাসি মুখে জামাইকে দুপুরের পঞ্চব্যঞ্জন খাওয়াতে খাওয়াতে বললেন, বড় স্বাদ করে মেয়েটার নাম দিয়েছিলাম মঞ্জুশ্রী, মানে মিষ্টি একটা আভা। আর সত্যিই তাই, মেয়ে আমার যেখানে গেছে মিষ্টি আভা ছড়িয়ে দিয়েছে চারপাশে। শুধু তোমার মা নয়, যেই দেখেছে সেই বলেছে লক্ষ্মী মেয়ে। সজলের কোনো প্রত্যুত্তর না পেয়ে মিনতি দেবী পুনরায় বললেন, তুমি একটু ওর খেয়াল রেখো বাবা, তাহলেই দেখবে ও খুব খুশি হবে। মেয়েটা আমার খুব চাপাতো, আমি ওকে অনেক বুঝিয়েছি যে ঘটিবাটি এক সংসারে থাকলে ওরকম একটু ঠোকাঠুকি হয়। সজল অবশ্য তারপরেও মিনতি দেবীর কথাতে ঘাড় নাড়া ছাড়া তেমন কিছু উত্তর দিল না। শ্বশুরবাড়ি যাওয়ার আগে মণিকে চোখের জলে মঞ্জুশ্রী জড়িয়ে ধরতেই মণি বলল, একদম কাঁদবি না দিদি ভাই, তোর মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়তাম, স্কুল থেকে ফেরার সময় সন্টু কাকার দোকানের ওই নিতাই বলে ছেলেটা প্রতিদিন আমার পিছু নিত, উল্টো পাল্টা কমেন্ট করত। একদিন তুই বলেছিলি দোকানে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্ন করতে কেন রোজ এমন করে।
আমি তোর কথা শুনে নিজের মধ্যে অনেকটা সাহস জমিয়ে প্রশ্ন করেছিলাম। সেদিন দেখেছিলাম যে ছেলেটার ভয়ে আমি এতদিন মাথা নিচু করে ছুটতে ছুটতে ঘর চলে আসতাম, তার মুখটাই ভয়ে পেয়ে শুকিয়ে আমসি হয়ে গেছে। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলতিস, অন্যায় মেনে নেওয়া মানে নিজের আত্মসম্মানের সাথে সমঝোতা করা, আর সেটাও তো অন্যায়। তাছাড়া ভয় আমাদের নয়, তাদের পাওয়ার কথা যারা অন্যায় করে। কেউ না থাকুক, আমি তোর পাশে সব সময় থাকবো। মঞ্জু ওর ছোট বোন মনির গালে চুমু খেয়ে বলল, ভালোভাবে পড়াশোনা করিস বুনি, নিজের পায়ে দাঁড়াস, যাতে আমার মতো অন্যের বোঝা না হতে হয়। মনির সাথে সাথে প্রতিবাদ করে বলল, কে বলে তুই অন্যের বোঝা? তোকে আমি অনলাইনে রিসেলিং এর কাজগুলো এতদিন কি এমনি শেখালাম? মানছি পুজোর আগে বলে এতজন কাস্টমার পাওয়া সম্ভব হয়েছিল, তবে তুই বিজনেসটা কিন্তু কন্টিনিউ করবি। আমি সাপ্লায়ার্সদের সাথে কথা বলে রাখবো, ওরা তোর অ্যাড্রেসে জিনিস পৌঁছে দেবে, আর তারপর তুই তোর সুবিধা মতো সপ্তাহে একটা দিন বেরিয়ে সব কুরিয়ার করে দিবি। শ্বশুর বাড়িতে এসে মঞ্জুশ্রী যেটা সবচেয়ে বেশি খেয়াল করেছে সেটা হলো ওর শাশুড়ি মায়ের পরিবর্তন। প্রথম প্রথম অবশ্য মঞ্জুর এরকমই মনে হতো, ও ভাবতো ওর শাশুড়ি মা ওকে আগলে আগলে রাখছে। পরে পরে বুঝতে পারে বিষয়টা আলাদা। শাশুড়ি মা আসলে ওকে আগলে রাখতো না, বরং তার আড়ালে যাতে ছেলের সাথে ঘনিষ্ঠতা না বাড়ে তারই চেষ্টা করত। মঞ্জুশ্রী শ্বশুরমশাই শ্রীকান্তবাবু চিরকালই সংসারের প্রতি উদাসীন, সারা জীবন নিজের ব্যবসা সামলেছেন। পুরনো বাজারে ওদের কাপড়ের দোকানটা এখন আর তেমন না চললেও কর্মচারী রেখেছেন, মাঝে মাঝে গিয়ে বসেন। হয়তো সংসারে সুপ্রিয়া দেবীর একছত্র আধিপত্যের কারণেই উনি কিছুটা কোণঠাসা। মঞ্জুশ্রীও যথেষ্ট সমীহ করে চলত ওর শাশুড়িকে, কিন্তু দিনের পর দিন ওর শাশুড়ির আচরণে ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙতে থাকে। সজলকে ওর শাশুড়ি মায়ের নিজের কাছে ঘুমোতে বলা, সজল যদি কোনো কারণে লুকিয়ে মঞ্জুশ্রীর কাছে যায় তো ওকে ধমক দিয়ে বাচ্চাদের মতো শাসন করা, এসব বড় অদ্ভুত ঠেকতো মঞ্জুশ্রীর কাছে। শেষে যখন সুপ্রিয়া দেবী বলে বসেন, তোমরা খিল দিয়ে কেন শো, দরজা খোলা রাখবে, আমি যেন যেতে পারি, তখন আর মঞ্জুশ্রী সহ্য করতে পারিনি, বলে ফেলে, আপনি কেমন মা, এরকম শাসনে কেউ রাখে তার ছেলে বউকে? ছেলেকে যদি নিজের আঁচলেই বেঁধে রাখবেন তবে বিয়ে কেন দিলেন? সেই অশান্তির শুরু। তারপর থেকে বহু কিছু ঘটে গেছে, অনেক দূর জল গড়িয়েছে। শেষে সুপ্রিয়া দেবী সজলকে একদিন বলেছিলেন, এই মেয়েকে নিয়ে যদি এক ঘরে ঘুমোস তো গলায় দড়ি দেব আমি। সজলও মাকে সমর্থন করে মঞ্জুশ্রীকে বলেছিল, এত অশান্তি কি তোমার না করলেই হচ্ছিল না মঞ্জু? সকাল থেকে রাত্রি ঘরের সমস্ত কাজ করা, খোঁটা সহ্য করা, তারপর এইরকম আজব শাসনে বন্দি থাকা মঞ্জুশ্রীরও সহ্য হয়নি, আর কখনো ফিরে আসবে না জানিয়ে চলে এসেছিল। মঞ্জুশ্রীর বাবাও সব শুনে রেগে গিয়ে বলেছিল, দরকার নেই অমন ঘরে আর ফিরে যাওয়ার। দুবেলা খেতে পড়তে দিতে না পারার মতো অক্ষম আমি এখনও হয়ে যাইনি। মঞ্জুশ্রীর বাবার সেই কথাটাই ওদের বিয়ের ঘটক রথিন কাকু মারফত সজলদের ঘরে ফিরে এসেছিল। কিন্তু এবার শ্বশুরবাড়িতে ফিরে আসার পর সবকিছুই বেশ অন্যরকম লাগছে মঞ্জুশ্রীর। যেই শাশুড়িমা মঞ্জুকে সকাল থেকে তুলসী মঞ্চে গোবর জল দেওয়া, চা বানানোর জন্য হেঁকে হেঁকে অস্থির করে দিত, সেই নিজের থেকে দুধ গরম করে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। কিছু কাজ করতে গেলেই বলছেন, আহা বৌমা তুমি বিশ্রাম করো, আমি আছি, রমলা আছে, সব হয়ে যাবে। এমনকি বেশ কয়েকবার সজলের সাথে মঞ্জুশ্রীকে এক ঘরে একান্তে কথা বলতে দেখেও সুপ্রিয়া দেবী ওদের পাশ কাটিয়ে চলে গেছেন। সপ্তমীর দিন খুব সকালে বেশ কয়েকটা নতুন দামি শাড়ি কুর্তি নিয়ে মঞ্জুশ্রীর ঘরে ঢুকে সুপ্রিয়া দেবী বললেন, দেখো তো বৌমা পছন্দ হয় কিনা। আমি আর সজল দুজনে মিলে পছন্দ করে কিনেছি কাল। আসলে তোমাকে নিয়েই ও শপিংয়ে যেত, আমি বললাম এই অবস্থায় বেশি জার্নি না করা ভালো, এমনিতেও কদিন তো ঠাকুর দেখাতে ঘোরাঘুরি হবেই, তাই না? মঞ্জুশ্রী তো বেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল সুপ্রিয়া দেবীর দিকে, তারপর মিনমিনে করে বলল, এসবের আবার কি প্রয়োজন ছিল? সুপ্রিয়া দেবী হাসতে হাসতে বললেন, আমাদের নিজেদের অত বড় কাপড়ের দোকান, আর আমাদের লক্ষ্মী প্রতিমার মতো বৌমা পুজোতে নতুন কাপড় পরে বেরোবে না, তাই কি হয়? মঞ্জুশ্রী বলল, তা বলে এতগুলো শাড়ি? সুপ্রিয়া দেবী মঞ্জুশ্রীর মুখের কথাটা শেষ না হতে দিয়েই নিজের দম্ভ প্রকাশ করে বললেন, তোমাকে দেখছি আবার নতুন করে রায়বাড়ির আভিজাত্য স্বচ্ছলতার সাথে পরিচিত করাতে হবে। কদিন বাবার সাথে থেকে এসে এবাড়ির সমস্ত কিছু ভুলতে বসেছ? মঞ্জুশ্রী কিছুটা বিরক্ত হয়ে তারপর আর কথা বাড়ায়নি। নবমীর সন্ধ্যাতে রেডি হয়ে মঞ্জুশ্রী সজলের সাথে বেরোতেই যাবে, ঠিক তখন সুপ্রিয়া দেবী এসে বললেন, দেখ না তোর বাবার যেমন কাণ্ড, আমার শাড়ি পর্যন্ত পরা হয়ে গেল, এখন বলছে বেরোতে ভালো লাগছে না, কি যে করি।
কিছুটা বাধ্য হয়ে মঞ্জুশ্রী বলল, তবে আমাদের সাথে চলুন না মা। সুপ্রিয়া দেবী যেন মনে মনে এটাই চাইছিলেন, তবুও মুখে বললেন, তোমরা দুজনে বেশ বেরোচ্ছিলে, আমার তোমাদের মাঝে যাওয়াটা কি ঠিক হবে? মঞ্জুশ্রী কিছুটা জোর করে হেসে বলল, কি যে বলেন মা, চলুন না। বাড়ি ফিরে আসার পর অবশ্য অনেক কিছু বেশ স্পষ্ট হয়ে গেল মঞ্জুশ্রীর। সন্ধেবেলা ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের মধ্যে অনেকটাই ঘোরা হয়েছিল মঞ্জুশ্রীর। সেই কারণেই রাত্রিবেলা ঘুমের মধ্যে শরীরটা খারাপ লাগছিল, কেমনই দম বন্ধ হয়ে আসছিল। ঘুমটা ভাঙতেই দেখল সজল বিছানায় নেই। খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার জন্য বারান্দাতে বেরোতেই চেঁচামেচির আওয়াজটা স্পষ্ট হলো। মঞ্জুশ্রী শুনতে পেল ওর শাশুড়িমা সজলকে বলছে, তুই কি আবার ওই ডাইনিটার মায়াজালে প্রেমে পড়লি খোকা? আমি ঠিক সময়ে গিয়ে না পৌঁছলে দুজনে বেশ তো বেরিয়ে যাচ্ছিলি ঠাকুর দেখতে। সজল একই কথা বারবার বলছে, মা কেন এরকম ভাবছো তুমি? তোমার কথাতেই তো ওকে ফিরিয়ে নিয়ে এলাম। শ্রীকান্ত বাবু একবার বললেন, এত রাত্রে কি শুরু করেছো বলো তো তোমরা মা ছেলে মিলে? একটু ঘুমোতেও দেবে না দেখছি। সুপ্রিয়া দেবী প্রলাপ বকে চলেছেন, এত কষ্ট করে ছেলের জন্ম দিয়েছি, ছেলে মানুষ করেছি, তা কি ছেলেকে পরের মেয়ের হাতে তুলে দেওয়ার জন্য? এইটুকু ছিলি যখন তোর টাইফয়েড হয়েছিল। 15 দিন নাওয়া খাওয়া ভুলে গেছিলাম। তোর এই মা না থাকলে বেঁচে থাকতিস তুই? তোর বাবা সারাদিন তো দোকানেই থাকতো। আমি একা তোকে নিয়ে সব কাজ করেছি, সেসব কি এই দিন দেখার জন্য? মঞ্জুশ্রীর আর শুনতে ইচ্ছা করছিল না। চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে রইল, সন্তানের জন্য তো সব মাই প্রাণপাত করেন, তাই বলে কি সন্তানকে এইভাবে বেঁধে রাখবেন? কোনো মা কেন ভাবেন বিয়ে দিলে তার সন্তান পর হয়ে যাচ্ছে? কেনই বা ভাবেন তার জায়গাটা অন্য কোনো মেয়ে নিয়ে নিচ্ছে? মা আর স্ত্রীর জায়গা দুটো প্রত্যেক পুরুষের জীবনে আলাদা। এটা যদি বুঝতেন সুপ্রিয়া দেবী। ঘুম চোখে উঠতেই মঞ্জুশ্রী দেখল সুপ্রিয়া দেবী ওকে আগেই ডাকতে চলে এসেছেন। বললেন, বৌমা ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, তাড়াতাড়ি মুখ ধুয়ে খেয়ে নাও। কাল রাত্রেও তো ফিরে তেমন কিছু খেলে না, এই অবস্থায় খালি পেটে থাকা একদম ভালো না। মঞ্জুশ্রীর মাথাটা কেমন এদিক ওদিক হয়ে যাচ্ছে। ও কিছুতেই মেলাতে পারছে না যে মহিলা ওকে সহ্যই করতে পারে না, সে ওকে নিয়েই বা এলো কেন, আর সে ওকে এত যত্নই বা কেন করছে। এমনিতেই সকাল সকাল বেশি চিন্তা করলে মঞ্জুশ্রীর আজকাল খুব বেশি মাথা ঘোরায়, গা বমি করে। তাই চিন্তাকে সরিয়ে রেখে বিছানা থেকে নামতেই যাচ্ছিল, তখন সুপ্রিয়া দেবী ইতস্তত করে বললেন, বলছিলাম কি বৌমা, সজলটা তো এখনো ছেলে মানুষ। এই অবস্থায় তোমার কখন কোনটা কি দরকার হবে কিছুই বুঝবে না। তাই এই কদিন যদি আমি তোমার সাথে শুতাম। কালকে রাত্রে মা ছেলের কথোপকথন শোনার পর ওর কিছুই তেমন বুঝতে অসুবিধা হলো না। আসলে সুপ্রিয়া দেবী একটুও বদলাননি। উনি আগেও ঠিক এরকমই ভাবতেন। ওনার ধারণা ছেলের যদি বৌমার সাথে বেশি সময় থাকে তাহলে বৌমার আদরে ভালোবাসায় ওনার থেকে দূরে সরে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় নেড়ে সম্মতি দিয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে গেল মঞ্জুশ্রী। না ভাবতে চাইলেও হয়তো ভাবনার জটগুলো বারবার মাথাতে এসেই যায়। ব্রেকফাস্ট সেরে সাংসারিক ব্যাপারগুলোই ভাবছিল মঞ্জুশ্রী। বিয়ের 3-4 মাসের মধ্যেই সুপ্রিয়া দেবী বলতে শুরু করেছিলেন বৌমাকে, এবার একটা নাতির মুখ দেখাও বৌমা। জানো তো সজলই পুরো পরিবারের শিবরাত্রির সলতে। অথচ সেই সজলই যখন মঞ্জুশ্রীর একটু ঘনিষ্ঠ হতো, শাশুড়ি মা যেন ছটফট করতেন ছেলেকে হারিয়ে ফেলছেন এমন একটা ভাব করে। হঠাৎ করে টেবিলে রাখা মঞ্জুশ্রীর ফোনটা বেজে উঠল। দিদি ভাই কেমন আছিস? পটকর্ণী বুড়িটার জ্বালায়নি তো? মঞ্জু ইচ্ছা করে মনিকে ওর শাশুড়ি মায়ের নিয়ে কিছু বলল না, শুধু বলল, ভালো আছি। বাবা মা ভালো আছে? ভালো আছে সবাই। আচ্ছা শোন, তোর শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা আমি সাপ্লায়ার্সদের মেল করে দিয়েছি, ওখানেই পৌঁছে দেবে সব আইটেম, ওকে? মঞ্জুশ্রী একবার ভাবলো মনিকে বলবে, এখনো তো বিজনেসের ব্যাপারে কিছু জানানো হয়নি সজলকে। কিন্তু ওর কিছু বলার আগেই মনি বলল, আচ্ছা চল, পরে কথা হবে, এখন টিউশন আছে, বুঝলি? 1-2 দিন পর সময় করে মঞ্জুশ্রী কথাটা বলল সজলকে। ও ভেবেছিল সজল তেমন আপত্তি করবে না। ইদানিং ওদের মা ছেলেতে নিজেদের মধ্যে যেমনই ঝামেলা বা অশান্তি হোক, মঞ্জুশ্রীর স্বাধীনতাতে কেউ হস্তক্ষেপ করেনি। সজল ওর মায়ের হয়ে মঞ্জুশ্রীর কাছে কোনো ব্যাপারে তরফদারি করতে আসেনি, বরং কোনো জিনিস চাইবার আগেই হাতের কাছে পেয়ে গেছে মঞ্জুশ্রী। কিন্তু এক্ষেত্রেও যেমনটা ভেবেছিল তেমনটা মোটেও হলো না। উল্টে সজল অট্টহাস্যে বলল, মানেটা কি? তুমি করছো বিজনেস? কি যাতা বলছো?
মঞ্জুশ্রী সজলের বিদ্রুপাত্মক হাসিকে উপেক্ষা করেও বুঝিয়ে বলল রিসেলিংয়ের ব্যাপারে। সাপ্লায়ার্সদের কাছ থেকে কিভাবে ড্রেস বা ড্রেস ম্যাটেরিয়াল কিনছে, তারপর অনলাইন বিভিন্ন সোশ্যাল সাইটে অ্যাড দিয়ে কিভাবে সেইগুলো বিক্রি করছে, নিজের জন্য কতটা পার্সেন্টেজ রাখতে পারছে সবটাই বলল। সজল হাসতে হাসতে বলল, কত পাবে তুমি মাসের শেষে? 4-5? ওটা আমি তোমাকে হাত খরচে এমনি দিয়ে দেব। মঞ্জুশ্রী সজলের কথা শুনে বলল, সবাই কি প্রথমে বিরাট কিছু দিয়ে শুরু করতে পারে? বাবাও তো একটা ছোট্ট কাপড়ের দোকান থেকে অত বড় দোকান, এই বাড়ি, তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো সব করেছেন। তাছাড়া এখন অফলাইন বিজনেসের থেকে অনলাইন বিজনেসই বেশি পপুলার। সফল নিজের স্বভাবজাত অহংকারী স্বরে বলল, কিসের সাথে কিসের কম্পেয়ার করছো তুমি? সামান্য কটা টাকার জন্য এত নাটক? কাণ্ড না করে আমার কাছে চেয়ে নিলেই তো পারতে। মঞ্জুশ্রী এবার রেগে বিরক্তি প্রকাশ করে বলল, এটা চেয়ে নেওয়ার জন্য নয়, আমার নিজের রোজগার, তা সে যতটুকুই হোক তাতে সম্মান আছে। সজল অবশ্য ভীষণই চালাক, ও জানে জোর করে মঞ্জুশ্রীকে আটকাতে পারবে না। উল্টে বেশি জোর জুলুম করলে হয়তো আবার চলে যাবে বাপের বাড়ি। তাই ছলনার আশ্রয়ে গলার স্বর নরম করে বলল, আহ, রাগ করছো কেন বলো তো? আমি শুধু বলতে চাইছি, এই অবস্থায় তুমি কাজ করতে গেলে তোমারই শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে। আমার না হোক, আমাদের সন্তানের কথাটা অন্তত একটু ভাবো। ছলনাতে যে কাজ হয়েছে সেটা মঞ্জুশ্রীর পরের উত্তরেই বুঝতে পারল সজল। যখন মঞ্জুশ্রী শান্ত গলাতে বলল, তেমন কোনো পরিশ্রম তো কাজটাতে নেই গো, ঘরে বসেই ম্যাক্সিমামটা করা যায়। সজল এবার আরও যত্ন নিয়ে বলল, দেখো, সে যাই হোক, যে কোনো বিজনেসে টেনশন তো আছে, আর টেনশন মানে শরীরের ক্ষতি। মঞ্জুশ্রী সজলের কথাটা খুব একটা বিরোধ আর করল না। মনে মনে ভাবলো, সজল হয়তো ঠিকই বলছে, তবে ওকে একবার বাড়ি গিয়ে মনিকে বুঝিয়ে সব বলতে হবে, নয়তো মেয়েটা এত অবুঝ, ফোনে বললে কিছুতেই মানবে না। সজলকে মঞ্জুশ্রী বলল, কয়েকটা দিন আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসবো ভাবছি। সজল কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, সে কি, এখনই বাড়ি কেন যাবে? এই তো 1 সপ্তাহ হলো এসেছো। তাছাড়া জানো তো, মা লক্ষ্মী পুজো করেন প্রতি বছর, আর এবছর তো খুব ঘটা করে করবেন। গেস্টদের ইনভাইট করাও হয়ে গেছে। তুমি ঘরের বউমা, তুমি যদি পুজোতে না থাকো কি করে চলবে? মঞ্জুশ্রী বলল, আচ্ছা বেশ, তবে লক্ষ্মী পুজোর পরেই যাব। সজল সাথে সাথে বলল, না না, তারপর তো কালী পুজো আছে, ভাই ফোটাতে মামারা আসবেন। তাছাড়া মা এবছর কার্তিক পুজো করতে চাইছিলেন, ঘরে কার্তিক আসবে যে। বাবাজি বলেছেন, পাড়ার সব ছেলেদের তুমি নিজের হাতে খাওয়ালে তোমারও ছেলেই হবে, তাই তোমাকে তো তাতে থাকতেই হবে, তাই না? মঞ্জুশ্রীর বরাবরই এই বাবাজি লোকটিকে খুব বিরক্ত লাগে। রায়বাড়ির সব পুজো পার্বণ অনুষ্ঠানেই এনার উপস্থিতি বাধ্যতামূলক। বাবাজির কথাগুলো শুনে মঞ্জুশ্রীর কপালে বেশ বড় মাপের ভাঁজ পড়ল। বলল, এ আবার বাবাজির কেমন কথা? ছেলেদের খাওয়ালে ছেলে হবে, এটা কি রকম? সন্তান তো সুস্থ হলেই হলো, ছেলেই হোক বা মেয়েই হোক, তাতে কি আছে? সজল মঞ্জুশ্রীর মুখটা চেপে ধরে ইশারাতে চুপ দিতে বলল, তারপর গলা নামিয়ে ফিসফিস করে বলল, মা পুরনো মানুষ, ও সব বললে আবার একটা ঝামেলা বাঁধবে। আসলে জানোই তো, জ্যাঠা কাকাদেরও 2টো করে মেয়ে, আমি বংশের একমাত্র ছেলে, তাই বাবা মা দুজনেই বংশের রক্ষা প্রদীপ চাই আর কি। মঞ্জুশ্রী এমনিতেও জানে এদের রায়বাড়ির যা আভিজাত্য তা অর্থেই আছে, শিক্ষায় দীক্ষায় এরা এখনো কয়েক ক্রোশ পিছিয়ে। বুঝিয়ে লাভ নেই ভেবেই আর কথা বাড়ালো না মঞ্জুশ্রী। বাবাজির কথা কিন্তু মিথ্যে হয় না খোকা। তাছাড়া রানা আর ওর বউ বিজয়া প্রণাম করতে এসেও তো সেদিনে একই কথা বলছিল। আমার কিন্তু সত্যি খুব চিন্তা হচ্ছে। লক্ষ্মী পুজোর জন্য এই ঘুম থেকে ভোর ভোর উঠেছিল মঞ্জুশ্রী। গত বছরও তো ওকে পুজোর সব কাজ একাই করতে হয়েছিল, তাই ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে খড়ি মাটিটা ভেজাবে বলে ঠাকুর ঘরের দিকে যাচ্ছিল। তার মাঝেই শাশুড়ি মায়ের ঘর থেকে কথাটা কানে গেল ওর। কালকে বিকেলে যে বাবাজি এসে লক্ষ্মী পুজোর সব সামগ্রীর ফর্দ বানিয়ে দিয়ে গেছেন তা জানে মঞ্জুশ্রী। 1 হাত ঘোমটা টেনে প্রণামও করতে হয়েছিল ওনাকে, কিন্তু কি এমন কথা বলে গেছেন যে তাতে সুপ্রিয়া দেবী চিন্তা হচ্ছে সেটাই বুঝতে পারল না মঞ্জুশ্রী। দরজার পাশ কাটিয়ে ও চলে যাচ্ছিল, তখনই সজলের ওর মাকে ধমক দেওয়ার আওয়াজ শুনতে পেল। তুমি তো ওয়ারিশ ওয়ারিশ করে পাগল করে দিচ্ছিলে আমাকে, আমি কি মঞ্জুকে নিয়ে আসতে চেয়েছিলাম? আর তারপরে সুপ্রিয়া দেবীর চিন্তান্বিত গলার স্বরটা পুনরায় কানে এলো মঞ্জুশ্রীর। রথিন ঠাকুরপো যে বলল, বৌমাকে ঘরে না নিয়ে এলে বেশি করে ফেসে যাব আমরা। তুই সরকারি চাকুরি করিস, বৌমা যদি খোরপোশ দাবি করে তো অর্ধেক বেতন এমনিতেই ওর অ্যাকাউন্টে চলে যেত। মঞ্জুশ্রীর বুঝতে পারল মা
ছেলের প্রতিটা কথাই ওর সম্পর্কে হচ্ছে। দরজার ওপাশে দাঁড়িয়ে থেকেও হাত পা কেঁপে উঠল মঞ্জুশ্রীর। মনে মনে ভাবল, এই তাহলে সেই কারণ যার জন্য ওরা ওকে নিয়ে এসেছে। সজল রাগে গজগজ করতে করতে বলছে, আমাকে আর কোনো ব্যাপারে দোষ দিও না মা। মঞ্জুকে বুঝিয়ে সুঝিয়ে আনতে বলেছিলে, আমি এনে দিয়েছি। সুপ্রিয়া দেবী এদিকে ছেলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলেই যাচ্ছেন, তুই তো জানিস আমি তোর বাবাকে ব্যারিস্টার পরেশবাবুর সাথেও কথা বলা করিয়েছিলাম। উনিও নিজেদের মধ্যে সব মিটমাট করার পরামর্শই দিলেন। বললেন তো শুধু বৌমার একার ব্যাপার হলেও চরিত্রের কিছু বদনাম দিয়ে কেসটা সাজানো যেত, কিন্তু সঙ্গে একটা বাচ্চা থাকলে তখন আর আমাদের কিছু করারই থাকবে না। সজল সুপ্রিয়া দেবীকে দাঁত মুখ খিচে রাগ দেখিয়ে বলল, তো তুমিই তো বললে যে ভালোই হচ্ছে যা হচ্ছে, মঞ্জুকে যেন নিয়ে আসি, আমাদের বংশের ওয়ারিশকেও আমরা হাতে পেয়ে যাব। সুপ্রিয়া দেবী বললেন, তখন আর কি ভেবেছিলাম যে ওয়ারিশের জায়গায় আরেকটা বাড়তি বোঝা আসবে। তুই যেমন করি হোক মঞ্জুকে রাজি করা খোকা। আল্ট্রাসাউন্ড টেস্ট ওকে করাতেই হবে, বাবাজির কথা তো মিথ্যে হয়নি কখনো। সজল মেজাজ দেখিয়ে বলল, তুমি কি ভাবো আমি বললেই মঞ্জু শুনবে? এই তো কি সব বিজনেস করবে বলছিল, কত কষ্টে যে সেসব ভূত মাথা থেকে নামালাম। তাছাড়া টেস্ট করিয়ে যদি জানতেও পারো যে মেয়ে হবে, তুমি কি করতে পারবে? মঞ্জুশ্রী নিজের মুখটা দুহাতে চেপে দাঁড়িয়ে আছে সুপ্রিয়া দেবীর রুমের সামনে। থরথর করে কাঁপছে সুপ্রিয়া দেবী কি বলেন সেটা শোনার অপেক্ষায়। ভোরের ঠান্ডা আবহাওয়াতেও ওর কপাল, গলা, পিঠ ঘামে ভিজে যাচ্ছে। সুপ্রিয়া দেবীর রাশভারী গলার আওয়াজটা কানে এলো মঞ্জুশ্রীর। একবার কনফার্ম হয়ে যাক টেস্টে যে মেয়েই হবে, তারপর বাচ্চাটা কি করে নষ্ট করতে হয় সেটা আমি দেখছি। সন্ধ্যার পর হাসি হাসি মুখে পুজোতে বসেছেন সুপ্রিয়া দেবী। পাড়ার বেশ কয়েকজন মেয়ে বউ এসেছে ওদের বাড়িতে। সজলের বাবার ব্যবসা সূত্রে এ বাড়ির পুজো ওদের পাড়াতে খুব পুরনো। মঞ্জুশ্রী শ্বশুর মশাইয়ের বন্ধু বান্ধব থেকে সজলের কলিগরা সবাই ওদের বাড়ির লক্ষ্মী পুজোতে এবারের অতিথি। বাবাজিও পুজো করতে এসেছেন। এখন সুপ্রিয়া দেবীকে দেখলে কেউ ঘুণাক্ষরেও টের পাবেন না যে কী সব প্ল্যান ওনার মাথাতে ঘুরপাক খাচ্ছে। মঞ্জুশ্রী মনে মনে ভাবল, মনি ভুল কিছু ভাবেনি এদের পরিবারের সম্পর্কে। সত্যি এদের ভিতরে এক আর বাইরে আরেক, কিন্তু সাহস করে একটা সিদ্ধান্ত যে ওকে নিতেই হবে। হয়তো আজ পুজোর দিনে ইচ্ছা করে ঈশ্বর ওদের সত্যিটা মঞ্জুশ্রীর সামনে এনে দিয়েছে। বাকি কাজটা এবার ওর নিজের। সুপ্রিয়া দেবী হাসি খুশি চিত্তে অনেকের সাথেই পরিচয় করিয়ে দিচ্ছিলেন বাড়ির বউ মঞ্জুশ্রীর। সকালেই সুপ্রিয়া দেবী নির্দেশ দিয়েছিলেন বিকেল থেকে যেন লাল বেনারসি আর গয়নাগুলো পরে লক্ষ্মী প্রতিমা সেজে পুজোতে উপস্থিত থাকে মঞ্জুশ্রী। বৌমা যে ঝগড়া ঝামেলার কারণে বেশ কিছুদিন বাপের বাড়িতে গিয়েছিল, সেই খবরটা ঢাকতেই একটু বেশি আয়োজন। কিছুটা যেচে যেচে সবার কাছে বৌমাকে নিয়ে গিয়ে সুপ্রিয়া দেবী বলেছিলেন, এই যে আমার লক্ষ্মী বৌমা মঞ্জুশ্রী, যেমন নাম তেমনই স্বভাবে। শ্বশুরমশাইয়ের পরিচিত এক বয়স্ক ভদ্রলোক হাসতে হাসতে বললেন, সে তো সজলের বিয়ের দিনই আপনাকে বলেছিলাম। আপনার হলো গিয়ে জহুরির চোখ, ভাবছি আমার ছেলের বৌমা নিয়ে আসার দায়িত্বটাও আপনাকেই দেব। এক হাত ঘোমটার আড়ালে মনে মনে অস্থির হয়ে উঠেছে মঞ্জুশ্রী ওর শাশুড়ি মায়ের এহেন নাটক দেখে। পুজোর অনুষ্ঠানে একজন ভদ্রমহিলা তার হাজবেন্ডকে বললেন, মিসেস রায় সত্যিই লক্ষ্মী প্রতিমার মতোই বৌমা পেয়েছেন। এই জন্য বলি আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজোটা শুরু করো এবার। বাবু একটা কিছু কাজ পেলে ওর জন্য তো মেয়ে দেখতে হবে। এইসব মুখোশ পরা সাজ, মেকি কথাবার্তা আর সহ্য করতে পারল না মঞ্জুশ্রী। লাল বেনারসির ঘোমটা সরিয়ে জোর গলাতে বলল, কি ভাবেন আপনারা আমাদের? মেয়ে না মানুষ, আর কতদিন এইভাবে লক্ষ্মী সাজিয়ে রাখবেন আমাদের? তারপর সুপ্রিয়া দেবীর দিকে তাকিয়ে মঞ্জুশ্রী বলল, আমিও কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম। তিনি যদি মেয়ে জেনে গর্ভস্থ ভ্রূণকে হত্যা করেন, পেতেন আপনি লক্ষ্মী বৌমা? পেতেন না তো। সুপ্রিয়া দেবী তো থতমত খেয়ে গেছেন ও লক্ষ্মী বৌমার সবার সামনে এহেন ভয়ঙ্করী রূপ দেখে। মনে মনে প্রমাদ গুনছেন, তবে কি মেয়েটা জানতে পেরে গেল আমাদের সব উদ্দেশ্য? মঞ্জুশ্রী অন্য সকলের দিকে ঘুরে বলল, হ্যাঁ, আপনাদের সবাইকে বলছি, যারা আমার শাশুড়ি মায়ের মতো লক্ষ্মী বৌমা চান কিন্তু বংশের ওয়ারিশ হিসেবে শুধুমাত্র পুত্র সন্তানই কামনা করেন, সেই লক্ষ্মী বৌমার গর্ভে তারা বৌমা খুঁজে পাবেন তো সেই ওয়ারিশের জন্য। সজল একবার থামাবার চেষ্টা করলো মঞ্জুশ্রীর হাতটা ধরে। মঞ্জুশ্রী ওর হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, আপনাদের বাড়ির ছেলেদের বিয়ে না হলে কান্নাকাটি করেন, লক্ষ্মী পুজো শুরু করেন ছেলের বিয়ের জন্য, আর বৌমা বাড়িতে এলে তাকে ছেলের সাথে এক ঘরে দেখলে মনে হয় ছেলে পর হয়ে যাচ্ছে। তো রাখুন না আপনাদের ছেলেদের সিন্দুকে ভরে, কেউ হাত দেবে না তাতে।
একটু থেমে হাসতে হাসতে পুনরায় মঞ্জুশ্রী বলল, সবচেয়ে আজব কি লাগে জানেন? আমার শাশুড়ি মা তার বংশের ওয়ারিশ চান আমার কাছে, এদিকে তার ছেলের আমার সাথে ঘনিষ্ঠ হওয়াতেই তার আপত্তি। সন্তান কি আকাশ থেকে টপকে এসে কোলে পড়ে? বাবাজি পর্যন্ত পুজোর মন্ত্রপাঠ ছেড়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে মঞ্জুশ্রীর দিকে। রায়বাড়ির 3 তলার বিশাল ঠাকুর ঘর কাম হল ঘরে পিন ড্রপ সাইলেন্ট। মঞ্জুশ্রীর অট্টহাস্য গুঞ্জরিত হচ্ছে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে। বাবাজির দিকে তাকিয়ে মঞ্জুশ্রী বলল, আর এই যে আমাদের বাবাজি, ইনি নাকি ঈশ্বরেরও ওপরে, এনার কথা কখনো মিথ্যে হয় না। আরে এনার কথা শুনেই তো আমার শাশুড়ি মা আমার গর্ভের সন্তানকে কন্যা ভেবে আপদ বিদেয় করতে চাইছেন। তা বাবাজি, আপনি তো আমাদের প্রথম দেখেই এ বাড়ির যোগ্য লক্ষ্মী বউ বলে স্বীকৃতি দিয়েছিলেন, তবেই না শাশুড়ি মা বিয়েতে অনুমতি দিয়েছিল। এখনো কি আপনার আমাকে লক্ষ্মী বউ মনে হচ্ছে? সজল আরেকবার শেষ চেষ্টা করতে মঞ্জুশ্রীর হাত ধরে ধমক দিয়ে বলল, কি পাগলামো শুরু করেছো? জানো এর পরিণাম কি হবে? মঞ্জুশ্রী সজলের দিকে ঘুরে দাঁড়াতেই সজলের গলাটা শুকিয়ে গেল। মঞ্জুশ্রীর লাল চোখে তীব্র ঘৃণা, এলোমেলো হয়ে গেছে মাথার সিঁদুর। মঞ্জুশ্রী জোর গলাতে বলল, পরিণামের ভয় তারা পায় যারা অন্যায় করে। যেমন আমি প্রেগনেন্ট জেনেই তোমরা ভয় পেয়ে গেছিলে। ব্যারিস্টার পরেশ বিশ্বাসের সাথে পরামর্শ করে 3 মাস পর হঠাৎ করে আমাকে বাপের বাড়ি থেকে আনতে চলে গেলে। চিন্তা করো না, ভরণ পোষণ তো অনেক দূর, তোমাদের মতো পরিবারের কাছ থেকে একটা অন্ন আমি আমার সন্তানের মুখে তুলব না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সবার দিকে ঘুরে মঞ্জুশ্রী বলল, লক্ষ্মী বৌমা চেয়ে লক্ষ্মী পুজো ঢং তো অনেক করলেন, পারলে কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করে লক্ষ্মী মেয়েকেও চাইতে শিখুন। সুপ্রিয়া দেবী চোখ মেলাতে পারলেন না ওনার শান্তশিষ্ট তুলসী তলায় ধূপ জল দেওয়া বৌমার দিকে। মঞ্জুশ্রী চোখের দীপ্তি যেন কাঁপিয়ে দিচ্ছে ওর অন্তরাত্মা। সুপ্রিয়া দেবীর দিকে চেয়ে হাসতে হাসতে বলল মঞ্জুশ্রী, আমি মেয়ে চাই মা, মেয়ে, যাকে আমার মতো লক্ষ্মী বউ হতে হবে না, অলক্ষ্মী মেয়ে হয়ে মাথা উঁচু করে বাঁচবে, এমন একটা মেয়ে যে ঘুণ ধরা সমাজের প্রতিটা সংস্কারে প্রশ্ন করার সাহস রাখবে, রীতি রেওয়াজের বাঁধর ভেঙে ব্যতিক্রমী হয়ে দেখাবে। হ্যাঁ, এমনই একটা অলক্ষ্মী মেয়ে। সুপ্রিয়া দেবী সহ সমস্ত অতিথিরা তাকিয়ে রইলেন খোলা দরজার দিকে। মঞ্জুশ্রীর আলতা পায়ের ছাপ তখন ঘরের বাইরের দিকে। বাবাজির গ্রহ নক্ষত্রের হিসেবগুলো কেমন এলোমেলো হয়ে যেতে রইল। উনি ভাবতে রইলেন, লক্ষ্মী পুজোর দিন কি লক্ষ্মী ঘর ছেড়ে গেল নাকি অলক্ষ্মী? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।